Hello everyone, welcome to our channel. বুঝছেন? আচ্ছা, জি আমরা তাহলে শুরু করি আমাদের আজকে ইম্পর্টেন্ট ক্লাস। প্রথম ক্লাস আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যাকে ইংলিশে বলা হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে? সবার আগে শিখতে হবে যে আমাদের বাস্তব সংখ্যা কি বা এই জিনিসটা গেলে খুবই ইম্পর্টেন্ট। বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা বলে যেসব সংখ্যাকে বর্গ করলে তা কখনো ঋণাত্মক হবে না। বাস্তব সংখ্যা কি? যেসব সংখ্যাকে বর্গ করলে তা কখনো ঋণাত্মক হবে না, তাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। যেমন মনে করেন যে 2 কে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? 4। আবার মনে করেন যে -2 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 4। ফোর হবে। আবার মনে করেন যে √2 কে যদি বর্গ করি তাহলে হবে 2, তাই না? আবার মনে করেন যদি 1/3 তাকে বর্গ করি হবে 19। মানে যেসব সংখ্যা বর্গ করলে তা কখনো ঋণাত্মক হবে না, তাকে বলবো আমরা বাস্তব সংখ্যা। আর প্রশ্ন আসতে পারে যে কখন আমাদের অবাস্তব সংখ্যা হইতে পারে, ঋণাত্মক সংখ্যা হইতে পারে। অবাস্তব সংখ্যা আসতে হইতে কিছু এমন থাকে এই ক্ষেত্রে। ঠিক আছে? এসব ক্ষেত্রে মানে ক্ষেত্রে কি হবে? -2 চলে আসে না? হ্যাঁ, ঠিক আছে? এ ধরনের মানগুলোকে বলে কাল্পনিক নাম্বার, জিনিসটা হলো ইমাজিনারি নাম্বার বা ইমাজিনারি নাম্বার। জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলা হয় এটাকে। ঠিক আছে? তার মানে এটা বাস্তব সংখ্যা না। আর বাকি সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। মানে যেসব সংখ্যায় বড় করলে তা কখনো ঋণাত্মক হবে না, তাকে আমরা বলবো যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এর সেটকে আর দ্বারা শুরু করা হয়, যদি সেটের প্রকাশ করা হয় তাহলে আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা শিখবো যে স্বাভাবিক সংখ্যা কি। এরপর শিখবো আমরা কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যাকে ইংলিশে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এখন এই স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। মানে শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। মানে এখান থেকে সেটটা যদি শুরু হয় এদিক থেকে, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, এভাবে এটা চলবে আর কি। 5, 6, এইভাবে। মানে শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? যে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা এখানে ইম্পর্টেন্ট বিষয় আছে যে স্বাভাবিক সংখ্যা কি হবে? শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। শূন্য বাদ দিয়ে 1 থেকে শুরু করে যত ধনাত্মক সংখ্যা আসবে সব হচ্ছে আমাদের কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। বোঝা গেছে আপু যে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি? এরপরে আমরা দেখবো যে জিনিসটা সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে? পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যাতে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমাদের বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। পূর্ণ সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। যদি একটা সেট সংখ্যা রেখা দেখাই, এটা হচ্ছে শূন্য, এপাশে 1, 2, 3, 4 এভাবে যাবে। আবার এদিকে হবে হচ্ছে কি -1, -2, -3 এভাবে যাবে। মানে শূন্য সহ সকল ঋণাত্মক এবং সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আর যদি পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে হয় ভগ্নাংশ আর কি, যেমন হাফ, 1/3 ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? এগুলো হচ্ছে কি ভগ্নাংশ। তার মানে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। তারপর আসলে হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যাকে আর মৌলিক সংখ্যাকে। আর দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে যে মূলদ সংখ্যাকে আর মৌলিক সংখ্যাকে। এবার আসি আমরা মৌলিক সংখ্যা নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের কোশ্চেন প্রায় পরীক্ষায় দেখা যায় যে দুই একটা করে অনেক সময় আসে। যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। ঠিক আছে? মৌলিক সংখ্যা কাকে বলবেন? মৌলিক সংখ্যা হচ্ছে কি যেসব সংখ্যা এক থেকে বড়। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত
হচ্ছে কি যেসব সংখ্যা এক থেকে বড়, যেসব সংখ্যা এক থেকে বড়, ঠিক আছে, যেসব সংখ্যা কি হচ্ছে এক থেকে বড় হইতে হবে। আর অবশ্যই কি হইতে হবে, যাকে যদি আমরা ভাগ করি, যাকে ভাগ করলে এক ও ওই সংখ্যাটা পাওয়া যাবে, এক ও ওই সংখ্যাটা হুম, পাওয়া যায়, ওই সময় পাওয়া যায়। ওই সংখ্যা পাওয়া যাবে, পাওয়া যাবে। এটা হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। এক কিন্তু মৌলিক সংখ্যা না, এক মৌলিক সংখ্যা নয়, এটা কিন্তু মনে মনে রাখতে হবে। আমরা যদি এক থেকে ধরি, হুম, এক মৌলিক সংখ্যা নয়, অবশ্যই দুই। আমাদের দুই মৌলিক সংখ্যা থেকে শুরু হবে দুই, দুই থেকে শুরু হবে। দুই, তিন, দুই, 5, পাঁচ, 11, সাত। 13, ঠিক আছে, 17, আচ্ছা 7 আছে এখানে, সাত আছে ভাইয়া। 17, 19, 23, ঠিক আছে, 29, 31, 31, 35, ঠিক আছে, 37। এভাবে যাবেন। তাহলে হচ্ছে কি শুরু হচ্ছে কয়টা, দুই থেকে। আর এই যে মনে রাখবেন, দুই হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ভিতরে একটা মাত্র জোড় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে দুই। আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই, বুঝতে পারছে? দুই হলো কি জোড় মৌলিক সংখ্যা, দুই হলো জোড় মৌলিক সংখ্যা। দুই হচ্ছে কি আমাদের জোড় মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যা অবশ্যই এক থেকে বড় হইতে হবে এবং যাকে ভাগ করলে সংখ্যা হবে। যেমন তিনকে ভাগ করি, শুধু তিন যে ভাগ করা যাবে অথবা এক দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, আর অন্য কিছু দ্বারা তাকে ভাগ করা যাবে না। সেটা হোক 5, হোক 7, হোক 11, হোক 13, হোক 17, যে সংখ্যাই হোক, ঠিক আছে। আমাদের কিন্তু পরীক্ষার সময় আসে, একটু এগুলো লিখে রাখেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে যেগুলো আসে, যে কি কি আছে হুম, আমাদের খেয়াল করি আমরা। সেটা হচ্ছে পরীক্ষা অনেক সময় আসে যে 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে, 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা, 25টা। 25। আবার আছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, 1 থেকে 50-এর মৌলিক সংখ্যা আছে 15টি। কয়টি আছে, 15টি। আবার অনেক সময় আসে হচ্ছে আমাদের 1 থেকে 25 পর্যন্ত কয়টা থাকে, 1 থেকে 25 পর্যন্ত কয়টা আছে, 1 থেকে 25 পর্যন্ত আছে 9টি, ঠিক আছে। এবং এগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস লিখে রাখি আমরা, যে 101 থেকে 200-র মধ্যে কতটি আসে, ঠিক আছে। 101 থেকে 200-র ভিতরে আমাদের থাকবে হচ্ছে 21টি, ঠিক আছে। তাহলে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, 25টা। 1 থেকে 50-এর মধ্যে কয়টা আছে, 15টা। 1 থেকে 25-এর মধ্যে কয়টা আছে, 9টা। 101 থেকে 200-র মধ্যে কয়টা আছে, 21টি, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। আর এমনিতে কারণ কি, এগুলো যদি গুনতে যে আমাদের অনেক সময় চলে যাবে, যে গুনি 2, 3, 5, 7, 11 করতে কিন্তু অনেক ভাইয়া। সময় চলে যাবে, ঠিক আছে। তো এগুলো একটু হুম, মনে রাখতে পারলে হয়। আর পরীক্ষা দেওয়ার প্রশ্ন আসলো যে এরকম, যে বললো যে 51 থেকে তাহলে 100-র মধ্যে কয়টা আছে, তাহলে 10টা হবে। কারণ 1 থেকে 100-র ভিতরে ছিল 25টা, 1 থেকে 50-এর মধ্যে 15টা চলে গেছেন, বাকি কয়টা থাকে, 10টা, তাই না? 51 থেকে 100-র মধ্যে কয়টা হবে তাহলে, 10টা। তো এই সিরিজটা মনে রাখতে পারলে অন্য ঘুরে পেঁচে আসলে আমরা যোগ বিয়োগ করে হলেও বের করতে পারবো, একটু টেকনিক থাকে। এরকম যে হুবহু পরীক্ষা আসবে তা না, কিন্তু ভাইয়া। ঘুরে পেঁচে অনেক সময় দেয় আর কি। ঠিক আছে, তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। অনেক ইজি ইজি সিরিজ ম্যাথ দেয়, কিন্তু অনেক সময় আমরা এগুলোকে মিস্টেক করে ফেলি বা পাই না। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, হচ্ছে মূলদ সংখ্যা জিনিসটা কি, মূলদ, ঠিক না? অনেক সময় পরীক্ষা আমাদের আসবে, আমরা ছোটবেলা 9-10 যেন পড়তে আমরা প্রমাণ করতাম যে রুট টু একটি মৌলিক সংখ্যা প্রমাণ, মূলদ সংখ্যা প্রমাণ করো, বা রুট জি টু একটি ভাইয়া। মৌলিক সংখ্যা, রুট রুট সেভেন থ্রি একটি মৌলিক সংখ্যা। রুট থ্রি হ্যাঁ, রুট থ্রি এটা আমাদের প্রায় 9-10 যখন আমরা জেনারেল মেথে পড়তাম, আমাদের এই হ্যাঁ। চ্যাপ্টার থেকে ওই জিনিসটা প্রায় প্রুভ করতে আসতো, যে রুট প্রমাণ করে, রুট টু একটি মূল সংখ্যা, রুট থ্রি একটি পূর্ণ সংখ্যা। তখন আমরা শিখতাম যে পি বাই এর- কিউ আকারে থাকে, পি কি বা কিউ কি। হুম, এটা মেন মেন কথা হচ্ছে, আমরা একটু লিখি, আমরা বুঝতে পারি আস্তে আস্তে। মূলদ সংখ্যা, তাই তো? আচ্ছা, মূল সংখ্যা জিনিসটা কি, মূল সংখ্যা জিনিসটা হচ্ছে কি, দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতকে বলা হয় মূল সংখ্যা। দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতকে কি বলবো আমরা, মূলদ সংখ্যা, সংখ্যা অনুপাতকে।
ঠিক আছে। এই দুটো পূর্ণ সংখ্যাকে আমরা লিখি আর কি পি বাই কিউ আকারে, মানে সহমৌলিক সংখ্যা পি বাই কিউ আকারে লেখা হয়। ঠিক আছে, যেমন 2/3 হইতে পারে, অথবা যদি মনে করেন যে পূর্ণ 4/6, যে কোনো কিছু আর কি। পূর্ণ সংখ্যা তো আমরা জানি যে পূর্ণ সংখ্যা কি, পূর্ণসহ সকল ঘাতের জাতের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তা যে সংখ্যাগুলো মূলদ নয় তার বাকিগুলো কি হবে, অমূলদ। যেমন √2, এটা কি পি বাই কিউ আকারে আছে? পি বাই কিউ আকারে নাই, কারণ যে রুটের নিচে 1 থাকে, ঠিক না? তাহলে √2 তাতে পূর্ণ সংখ্যা না, সেজন্য এটা অমূলদ সংখ্যা, জি ঠিক ভাইয়া। না? জি ভাইয়া। বা √3 যদি বলা হয়, এটা তো, এটা কি, এটা কি অমূলদ সংখ্যা, কারণ কি এই √2টা পূর্ণ সংখ্যা ঠিক আছে, কিন্তু √3টা পূর্ণ সংখ্যা না, তার উপর উপরে রুট চলে আসছে, বর্গমূল চলে আসছে, তাই না? তো আমরা যদি পূর্ণ সংখ্যাটা বুঝতে পারি, মূল সংখ্যা বুঝতে পারি, তো অমূলদ গুলো আমরা অটোমেটিক্যালি পারবো। যেগুলো মূলদ নয় বাকিগুলো কি হবে, অমূলদ সংখ্যা। আর মূল সংখ্যা মানে কি, দুটি পূর্ণ সংখ্যা অনুপাত থাকতে হবে, 2/3, 5/6 বা যেটাই হোক আর কি। আশা করি বুঝতে পারছেন, তাই না? জি আচ্ছা, ভাইয়া, এবার বুঝতে আমরা পারছি। কিছু, এখন যদি আমরা অঙ্ক প্র্যাকটিস করি, ঠিক আছে, এটা অঙ্ক প্র্যাকটিস করে যে রিলেটেড যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে বা ইয়ে করে, আমি একটু বেসিক জিনিস প্র্যাকটিস করি। এগুলো করার পর আপনাদেরকে আমি প্র্যাকটিস শিট দেবো, শিটগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। তারপর সমস্যা হলে আমি এটা আমরা বেসিক ক্লাসে বেসিক আলোচনাগুলো করছি। তারপর এটা যদি আমরা লিখে রাখি যে শূন্য আবিষ্কার করছিল কারা, ঠিক আছে? শূন্য এর আবিষ্কার করছিল ভারতীয়রা। শূন্য এর আবিষ্কারও ভারতীয়রা। আমার বাংলা খুব একটা ভালো না, একটু লিখে দেখবেন ভারতীয়রা, ঠিক আছে? আর শূন্য কাকে বল, শূন্য একটা আজব একটা জিনিস, বুঝতে পারেন? শূন্য, ঠিক আছে, শূন্য হচ্ছে কি, মানে পূর্ণ মানে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা মাঝামাঝি জোড় সংখ্যা ধরে ওদের শূন্যকে, শূন্য কিন্তু জোড় সংখ্যা, বুঝতে পারছেন? মানে জি ভাইয়া। ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝামাঝি জোড় সংখ্যাকে আমরা কি মানে, বলবো, শূন্য, ঠিক আছে? এই হুম, জিনিসটা আর জিনিস মনে রাখবেন যে অঙ্ক, অঙ্ক কি, অঙ্ক সংখ্যা এক জিনিস না, কিন্তু এটা কোনো অঙ্ক, অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত বলে অঙ্ক, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে কি অঙ্ক, শূন্য কিন্তু অঙ্কের মধ্যে পড়ে না, আলাদা একটা জিনিস। আর বাকি হচ্ছে সব সংখ্যা, 11, 12, 13, 14 সব নাম্বার, আর এটাকে বলে সাম বা অঙ্ক, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে কি অঙ্ক। এরকম সিলি কোশ্চেন বা বেসিক কোশ্চেন আর কি। আচ্ছা, এবার আমরা দু একটা প্রশ্ন দেখি, তাহলে আমরা আলোচনা করে জিনিসগুলো বুঝতে পারবো যে পরীক্ষা কি ধরনের অঙ্ক পরীক্ষা আসে বা আমরা করতে পারি। যেমন একটা অঙ্ক আসে অনেক সময় আমাদের, যে কি অঙ্ক আমরা একটু দেখি, যে একটি সংখ্যা, একটি সংখ্যা 301 থেকে, 301 থেকে যত বড়, যত বড়, আবার 381 থেকে, 381 থেকে তত কত ছোট। ছোট? হ্যাঁ, এরকম মানে ভাবে করছে। সাপোজ এরকম সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, যত বড় তত ছোট, যত তত এই ধরনের অঙ্ক আমরা কত কিভাবে ছোট? করবো, ঠিক আছে? এগুলো কোনো রিটেনের ম্যাথ না, এগুলো এমসিকিউ ম্যাথ, এগুলো রিটেনে কোনো সময় আসে না এই টাইপের অঙ্ক, ঠিক আছে? এই অঙ্ক করার নিয়ম হচ্ছে কি, দুটো সংখ্যাকে যোগ করবো, 301 প্লাস 381, দুটো সংখ্যা যোগ করে 2 আর দ্বারা দুই ভাগ দিয়ে করবো, ভাগ করতে হবে। ঠিক আছে? হুম, যত বড় তত ছোট, 2 দ্বারা ভাগ করবো, তাহলে কত কত হবে, ছোট? ভাগ করলে 682 ভাগ 2, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 341, অ্যান্সার কত হবে, 341। তার মানে যত বড় তত ছোট, এ ধরনের অঙ্ক যাই আসুক না কেন, দুটো সংখ্যায় যোগ করব, যোগ করার পরে কি করব, 2 দ্বারা ভাগ করলে আমরা যত বড় তত ছোট অঙ্কগুলো করতে পারবো। আশা করি বুঝতে পারছেন এটা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবং আমরা আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক কি আমরা দেখতে পারি, যে 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড়, 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় কত, 27। 27 হলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত, ঠিক আছে? কি বললাম,
চারটি ধারাবাহিক সংখ্যার চারটি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 27 হলে বড় সংখ্যাটি কত? এটা শর্টকাটে করা যায়, ব্রডকাটে করা যায়। কারণ যদি আমরা শর্টকাটে করতে যাই তাহলে ব্রডকাটে তখন আমরা কি করতে হবে, মনে করি ধারাবাহিক জোড় সংখ্যাটা একটি এক্স, তারপর একটা হচ্ছে x+2, তারপর এটা হচ্ছে x+4, তারপর হচ্ছে প্লাস x+6। ঠিক আছে, তারপর যখন আমরা প্রথম চারটি ধারাবাহিক জোড় সংখ্যার গড়টা তখন আমরা লিখতাম কি x+x+2, আবার x+4 x+6, এভাবে লিখে আমরা কি করতাম, লিখতাম কি কত, 27। যেহেতু গড় বলছে কয়টা সংখ্যা, চারটে সংখ্যা, অবশ্যই গড়ের সাথে মেন আনতে একটা। গেলে 4 আনতে হতো। তারপর এটাকে আমরা ক্যালকুলেট করে বের করতাম যে এক্স সমান কত হয়, তাই না? তারপর যে মানটা জি আসতো সেটা আমরা এখানে বসাইলে আমাদের অ্যান্সারটা আসতো, তাই তো? জি মানে নোট করে তাতে করতে এটাই। কিন্তু আমাদের হাতে সময় নেই তো, কারণ আমাদের হাতে একটা অঙ্ক করতে 20 সেকেন্ডে 30 সেকেন্ড অঙ্ক করতে হবে। ঠিক আছে, আসলে কি ম্যাথমেটিক্যাল শেখার জন্য আমাদের কিন্তু আগে প্রি লেভেলটাকে ভালোভাবে ইম্পর্টেন্ট দিয়ে পড়তে, তারপর রিটেন। আমরা আগে রিটেনে পড়তে যাই, দেখা প্রিলি পাস করতে পারি না, রিটেন নিতে আটান করলে কেমন একটা হয়ে যায়, ঠিক না? হুম, আমরা যখন প্রিলি রিটেন বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নেব, তো তার মানে যে না, যে প্রিলিকে ওভার করে তো রিটেন নিয়ে নিলাম, দেখা যায় আমার প্রিলি হচ্ছে না, তাই না? জি ভাইয়া। আচ্ছা দেন, এটা জি তো ভোটটা নিয়ে সরকার নিয়ম করার নিয়ম কি দেখেন। মেন অঙ্কটা ছিল কি 27, গড়টা ছিল 27, তাই না? তাহলে এর পরবর্তী দুইটা জোড় সংখ্যা কি কি আছে, 28 আর 30, যেহেতু গড় মানে মাঝামাঝি। আর এর পিছন থেকে দুইটা কি কি হয়, 26 আর 24, তাই না? জোড় সংখ্যা যেহেতু বলছে ধারাবাহিক জোড় সংখ্যা, তা 27 যেহেতু গড় মানে ও মাঝখানে থাকবে, তো এর পরবর্তী দুইটা জোড় সংখ্যা কি কি হবে, 28 30। আর এত ছোট দুইটা কি হয়, 26 আর 24। তাহলে বড় সংখ্যা কত, 30। এটা অ্যান্সার, বড় সংখ্যা কত তাহলে, 30। বোঝা গেছে? তার মানে এই ধরনের অঙ্কগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা অবশ্যই পারবো যে চারটি ধারাবাহিক জোড় সংখ্যা বা চারটি ছয়টি আটটি, মানে অবশ্যই এখানেও এটা জোড় সংখ্যা হইতে হবে, এই লেখাটাও জোড় থাকতে হবে। এই সূত্র তখনই এটা জোড় থাকতে হবে। আর যদি গড় দেওয়া থাকে, এই দুইটা অঙ্ক যদি থাকে, তাহলে আমরা এই সিস্টেমে এটাকে কি করতে পারবো, সুন্দরভাবে সলভ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা আরো একটা অঙ্ক দেখি, যে 80 থেকে 60 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি ছিল প্রশ্ন, 80 থেকে 60 মধ্যবর্তী মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর, বৃহত্তর ও সংখ্যার অন্তর বের করো। এটা পরীক্ষায় অনেক সময় আসে। ঠিক আছে, ওই সংখ্যার মৌলিক সংখ্যার অন্তর, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার অন্তর কত? ঠিক আছে, এখন দেখতে হবে 60 থেকে বড় কত আছে, 60 থেকে বড় মৌলিক সংখ্যা আছে 61। 60 থেকে বড় যে মৌলিক সংখ্যা কত আছে, 61। আবার 80 থেকে ক্ষুদ্রতম সংখ্যা আছে কত, 79। তাহলে নিয়ম হচ্ছে কি, প্রথমে 79 থেকে আমরা 61টা বিয়োগ করবো, বিয়োগ করলে কত আসবে, 18। ঠিক আছে, এটা হচ্ছে 18টাই অ্যান্সার। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে বাস্তব সংখ্যা একদম বেসিক জিনিসগুলো, যেগুলো আমাদের না জানলেই নয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে বাস্তব সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি, জোড় সংখ্যা কি। ঠিক আছে, তারপর সেইটা আমরা কিন্তু বেসিক অঙ্ক দেখলাম। আজকে আপনারা যেটা করবেন যে এই যে বেসিক গুলো, এগুলো ভালো করে একটু বুঝবেন, মাথায় নেবেন। অনেক সময় আমরা উল্টা পাল্টা, যে বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা উল্টা পাল্টা করে ফেলি। পরীক্ষা আসে যে নিচের কোন স্বাভাবিক সংখ্যা দেবে 1, 0, 2, -2, √2, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যা। শূন্য সকল ধনাত্মক সংখ্যা কোনটা ছিল, 1। ঠিক আছে, এর মধ্যে সিলি কোশ্চেন গুলো দেয়। তো আজকে আপনারা ক্লাসে এগুলো যেগুলো দেখলেন সেগুলো একটু বাসায় দেখেন, প্র্যাকটিস করেন। আমি ক্লাসে একটু পরে আপনাদেরকে লেকচার শিট দিয়ে দেবো, ওগুলো বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট আমাদের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে প্রশ্ন সলভ ক্লাস। আর প্রথম ক্লাসটা আমাদের এভাবে সাজাইছি আমরা, প্রথম ক্লাসটা হবে শুধুমাত্র আমাদের হচ্ছে বেসিক আলোচনা, এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট কিছু দুই একটা অঙ্ক সলভ করে দেওয়া।
এরপর এই রিলেটেড কিছু লেকচার শিটে আমি আপনাদেরকে দিয়ে দেবো, এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা কি করবো, বিসিএস সব বিভিন্ন চাকরি পরীক্ষায় এই টপিকে যে কোশ্চেন গুলো আছে এরকম 20টা বা 30টা কোশ্চেন আমরা বোর্ডে সলভ করবো, প্লাস আপনাদের যদি সমস্যা থাকে সেগুলো আমাকে দেবেন, সেগুলো আমি সলভ করে দেবো। ঠিক আছে, এভাবে 2টা ক্লাসের মাধ্যমে আমরা একটা টপিক শেষ করব। এরপর আমরা এই টপিকের উপর 50 নাম্বারের আমরা এমসিকিউ পরীক্ষা দেবো, দিয়ে নিজেকে যাচাই করবো যে আমরা কতটুকু পারি বা পারতেছি। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, দেখেন, আশা করি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.